ভোটার কার্ড আপনি যদি এসআইআরে বাঁচেও আপনি যদি নাগরিক না হন, আপনার ভোটার কার্ডটা এবং আধার কার্ডটা খুব তাড়াতাড়ি বাতিল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যেটা আমাদের দেখাতে হবে সেটা হচ্ছে এনআরসিতে আমরা ইন্ডিয়ার অরিজিন কিনা, বা আমরা সিএ সার্টিফিকেটে আবেদন করেছি কিনা, বা সার্টিফিকেটের নাম্বার আমাদের আছে কিনা। ফলে আপনি যতই ভোটার কার্ডে নাম বাঁচিয়ে ফেলেন না কেন, ওই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা নাগরিক হতে না পারলে আমরা সমস্ত সুবিধা হারিয়ে ফেলবো। আমাদের উত্তর প্রজন্ম আইন অনুযায়ী তারাও সব নাগরিক সুবিধা হারিয়ে ফেলবে। ফলে আবেদন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে নেই। এই সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। অফিসার তারা চাকরিও করছেন, তিনি সার্টিফিকেটও নিয়েছেন। এর পরের বিষয়টা হচ্ছে যে যারা গাল ভরা বক্তব্য বলছেন এবং শাসক দলের বিশেষত তারা যারা বলছে, তাদের অনেক এমএলএরা ওই ডিএলসির কাছে উত্তর 24 পরগনার আবেদন করেছে, জানে আমি আবেদন না করলে পরের ভোটটা লড়তে পারবো না, কেউ অভিযোগ করে দেবে। দলের মধ্যেও তো কেউ কম্পিটিটর আছে, সে অভিযোগ করে দেবে। তৃণমূল কংগ্রেসেরও বহু কজন এমএলএ তারা আবেদন করে দিয়েছেন। এটা প্রকাশ্যে বলা ঠিক না, নামধাম তাই বলছি না। ফলে আপনারা যে সুযোগ পেয়েছেন এই সুযোগটি কাজে লাগান, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 14 সালের পরে আমাদের পশ্চিমবঙ্গের যিনি চিফ ফরেন রেজিস্টার অফিসার, এপারারও বলে সংক্ষেপে, তিনি ডেটা দিয়েছেন যে 12 লক্ষর বেশি হিন্দু 14 সালের পরে পাসপোর্টেই ইন্ডিয়াতে এসছেন। আমরা নাগরিকত্ব পাবার জন্য আবেদন করি, যার ডকুমেন্টস নেই সে রেজিস্ট্রেশন হবে সেই জন্য আবেদন করি। আর যারা পরে এসেছেন 14 এখনো অবধি এসে আছেন আর ফিরে যাবার উপায় নেই, তাদের জন্য রাজনৈতিকভাবে যেটা করা সম্ভব সেটা রাজনৈতিক দলের ডাইরেকশন অনুযায়ী, বিভিন্ন সমীকরণ আছে রাজনীতির, সেই সমীকরণ অনুযায়ী করতে হবে। বাকি আমরা আমাদের সমাজের মানুষ হিসেবে, রিফিউজি হিসেবে আমরা সংঘবদ্ধ হয়ে আমাদের ওই মানুষদের কথাও বলবো যে আমাদের 10-12 লাখ মানুষ যেটা রেজিস্টার্ড ফরেন রেজিস্টার অফিসারের কাছে যার নথি আছে যে এত মানুষ পরে এসছে তারা আর ফিরে যেতে পারবে না, তাদের জন্য আইনে একটা রক্ষা কবচ রাখা হোক। এই দাবিটা আমি এখানে, যেহেতু আমাদের মাননীয় এমএলএ মহাশয় আছেন এবং তিনি রিফিউজি সেলের প্রধান, তিনি কথাটা বহুদূর অবধি পৌঁছে দিতে পারেন, হ্যাঁ এই পর্যন্ত তিনি করতে পারেন। ফলে এটা আমাদের একটা সামাজিক দাবি হওয়া উচিত এবং এই দাবিতে আমাদের সবার সংঘবদ্ধভাবে কথা বলা উচিত, এটাও একটা বিষয়। এর পরের যেটা হচ্ছে যে আপনারা এভিডেভিটের কথা বলছেন, আপনাদের এই অঞ্চলের যারা অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, এখানে অনেক জনপ্রতিনিধিরাও আছেন, তাদেরকে আমি বলবো যে এমন মানুষ যদি কেউ থাকে যে খুব বয়স হয়ে গেছে, অসুস্থ, নিজে আর আয় উপার্জন করতে পারে না, 2-4 জন তো এক্সেপশন থাকেই, আপনারা আমাকে বলবেন, তার এফিডেভিটটা পয়সা লাগবে না, এমনি দিয়ে দেবো। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে এমএলএ মহাশয়ের কাছে আছে সমস্ত ব্যবস্থা, আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, অন্যান্যভাবে করতে না পারেন আমাদেরকে জানাবেন। সরকারি ফিস হচ্ছে, সরকার মাত্র 50 টাকা ফিস রেখেছে, মাত্র 50 টাকা, ভারত সরকার মাত্র 50 টাকা ফিস রেখেছে। আর যিনি কম্পিউটারে ফিল আপ করেন তিনি 100-200 যার কাছ দিয়ে নিয়ে পারেন। যদি আপনারা করতে না পারেন বাগদা অঞ্চলে, বনগাঁ অঞ্চলে, আপনারা আমাদেরকে বলবেন একটু দূরে বারাসাত অবধি যেতে হবে, আমরা করিয়ে দিলে আপনার ওই 50 টাকা বাদে কম্পিউটারওয়ালার চার্জ এটা দরকার নেই, আমরা নিজেরা করে দেবো, কোনো সমস্যা নেই। তারপরেও হচ্ছে এরপরেও কিছু বিষয় থাকবে যেটা কারোরটা একটু ক্রিটিক্যাল হতে পারে। আপনারা এই আন্দোলন, আমরা এই কবিবরের কাছ থেকে, দুলালবাবুর কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে আমরা শিখেছি, আমরা এই আন্দোলনের লোক। ফলে কারো যদি কোনো জটিলতা থাকে, সেই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে, এক্ষেত্রে আমরা উকিল নই। আপনারা যা যা সমস্যা আছে সেইটা এমনি বলবেন, আমরা পয়সা ছাড়া আপনাকে পরামর্শ দেব যে আপনার কি করা লাগতে পারে, কি করা লাগবে। ফোন নাম্বার দুলালবাবুর কাছে আছে, ওনারা বলে দিতে পারবেন। আর আমি আর আমার কথা বাড়াবো না। 9051 5463 9051 546397 9051 546397। অনির্বাণ হালদার, আমাদের খরচ কত
সেটা এই মিটিংয়ের আহ্বায়ক মাননীয় দুলালবাবু বলে দিয়েছেন। এরপরে কথাটি হচ্ছে যে আপনি কোনো এফিডেভিট করলে আপনার যা মন চায় তাই দেবেন, তাতেই এফিডেভিট হবে। যদি শুধু খরচ দেন তাতেও হবে। আর বলেছি যে খরচ দিতে পারবেন না তারটাও আমরা করে দেবো। এটা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা একেবারে। হ্যাঁ, এরপরের কথা হচ্ছে যে আমাদের এখানকার বিবাদী আছেন, আরও আমাদের সভাপতি যিনি অত্যন্ত প্রবীণ মানুষ, বিভিন্ন জনপ্রতিনিধিরা আছে। আমি আমার কথা আর বাড়াবো না। একটি কথা হলো যে কেউ কথা রাখেনি তো কারো মুখের কথা বিশ্বাস করবেন না। আইনটা পড়লে বুঝবেন যে আপনাদের জন্য ব্যবস্থা হয়েছে। আমরা এই আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছি, গুলি খেয়েছি, বা সরকার আমাদের উপর অত্যাচার করেছে, কিছু হয়েছে, এরকম কোনো বিষয় না। আমরা যেন বিভ্রান্ত না হই এবং ভারত সরকার, ভারতে যে সরকার থাকুক, সে তার দেশের নাগরিকদের পঞ্জীকরণ করবে, এইটাতে কোনো বাধা সাংবিধানিকভাবে থাকতে পারে না। তাই এনআরসি হবে। বিষয়টা হচ্ছে যে এনআরসিতে 84 সালের ভোটার লিস্টের কথা হবে। এইটি লাস্ট পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। এসআইআর যেটা, সেটা হচ্ছে ভোটার লিস্টের সংশোধনী। 2003 সালের নাগরিকত্ব বিষয় আলাদা। হ্যাঁ হ্যাঁ, 2003 সালের এই বিষয়তে আমি কিছু বলবো না। কার্ড আপনি যদি এসআইআরে বাঁচেও আপনি যদি নাগরিক না হন, আপনার ভোটার কার্ডটা এবং আধার কার্ডটা খুব তাড়াতাড়ি বাতিল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যেটা আমাদের দেখাতে হবে সেটা হচ্ছে এনআরসিতে আমরা ইন্ডিয়ার অরিজিন কিনা, বা আমরা সিএ সার্টিফিকেটে আবেদন করেছি কিনা, বা সার্টিফিকেটের নাম্বার আমাদের আছে কিনা। ফলে আপনি যতই ভোটার কার্ডে নাম বাঁচিয়ে ফেলেন না কেন, ওই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা নাগরিক হতে না পারলে আমরা সমস্ত সুবিধা হারিয়ে ফেলবো। আমাদের উত্তর প্রজন্ম আইন অনুযায়ী তারাও সব নাগরিক সুবিধা হারিয়ে ফেলবে। ফলে আবেদন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে নেই। এই সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এছাড়া আমরা অন্য কিছু করতে পারি না। আমরা নাগরিক হিসেবে ভারতে বসবাস করব, এই কাজটি আমাদের করার সুযোগ এসছে, সেইটি করতে হবে।